নমস্কার, সীমা ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। এখন আমরা বিকালবেলা, আজকে একটু আইসের বাবার ছুটি আছে, তো আমরা এসেছি ঘুরতে এই দিকটা। আর ঘুরতে এসেছি মানে কাজেও এসেছি, দেখতে এসেছি খালের দামগুলো, মানে সবাই দাম গলিয়ে গলিয়ে তোলে, ওর সঙ্গে অনেক মাছ ওঠে। তো ওটা যাদের বড় বড় নেট মশারি আছে তারা আসে, তা ওটা তুলতে আসে আমাদের বাড়ির সামনে দিয়ে, বাইক নিয়ে আসে, জাল টাল নিয়ে, লাঠি নিয়ে। তো সেটা কতটা হয়েছে, আমরা জাল ফেলতে আসবো কিনা সেটা দেখতে এসছি। তো দেখছি কিছু কিছু জায়গায় হয়েছে। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে আমাদের ভিডিওগুলো বেশি বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে। আর খালে কিন্তু কিছু কিছু জায়গায় দাম তুলে ফেলেছে, এগুলো ছেলেরা আসে, দল বেঁধে আসে 4-5 জন করে, এসে দাম তুলে মাছ ধরে। তো মোটামুটি জাল ফেলা যাবে, এখন আসলে অসুবিধা হবে না। খালের পরিস্থিতি দেখা যাক। হ্যাঁ, এখন অনেক পরিষ্কার করেছে তো। হ্যাঁ, অনেকটাই হয়েছে। আগে যখন একবার এসেছিলাম তাতে তো পুরো পানা ভর্তি ছিল। আসলে এই নেট গলিয়ে আবার ওই জলে দাঁড়িয়ে ছুঁড়ে মারছে, হ্যাঁ, যার জন্য কিছু কুলে, আবার কিছু ওই যেমন ওইগুলো কুলে তুলেছে। যতটা টেনে দূরে ফেলতে পারছে ততটাই। হ্যাঁ, আর ও তো ওয়েট হয়ে যাচ্ছে অনেক, না? হ্যাঁ, জলে ভেজা ভার তো, আস্তে আস্তে পরিষ্কার হবে। এখন ভালো মাছ আছে, পরিষ্কার হলে আর এত মাছ থাকবে না। সামনেটা বেলাটা যাচ্ছে, সূর্যটা ডুবছে, আস্তে আস্তে ডুবে যাচ্ছে। আর মাঠটা এখন এদিকটা ভরা আছে ধানে। আমরা এসেছি নারায়ণপুরের এদিকটা। নারায়ণপুর ঠিক না এটা, এটা নারায়ণপুরের রাস্তা আর কি, নারায়ণপুরের ডাকেই পড়ে। তোমার পিছনের সাইডটা পুরো আবার চাম্পাহাটির, ওটা রায়পুর, আর সোনারপুর, এদিকটা নারায়ণপুর। সোনারপুর এরিয়া তুমি যদি দাঁড়িয়ে আছো। হ্যাঁ। আর এই যে আমি চলে যাচ্ছি, আমার ডান দিকে যতটা ঘুরে যাচ্ছে ক্যামেরা, এইটা হয়ে যাচ্ছে সম্পূর্ণ নারায়ণপুর, ক্যানিং, এখান দিয়ে ক্যানিং থানার এটা। আর কিছুদিন পরে আর একটা দৃশ্য, এখান দিয়ে পুরো মটরশুঁটি আর মটরশুঁটি। এই জমিগুলো তো। হ্যাঁ, মুগ ডাল, মুসুর ডাল, মটরশুঁটি, ভেন্ডি, সর্ষে, আলু, মানে একদম ভরে যাবে। তোমার ডান দিকের এইদিকে এটা তো পুরো এই জমিটা পুরোপুরি চাষ হবে। পুরোপুরি চাষ হবে। তখন খুব ভালো লাগে যখন। আর বেতো শাক, ওই সময় আসবো চুপড়ি নিয়ে, বাগদি বুড়ি শাক তুলবে পুকুর ধারে এসে। এখানকার পরিবেশ দুধারের একদম মনোমুগ্ধকর। এদিকে কোনো ঘর বাড়ি নেই, পরিবেশগুলো খুব ভালো লাগে। ঘর বাড়ি খুব ভালো কম, লাগে। এগুলো চাষের এখানে জমি তো, কোনো ঘর বাড়ি নেই, চাষের জমি তো। শুধু চাষ। আর ধানগুলো এখন কেমন লাগছে দেখো, মাথাগুলো সাদা হয়েছে, হলুদ হয়েছে পেকে পেকে, সোনার ধান। কত দূর পর্যন্ত দেখো, দেখা যাচ্ছে হলুদ হয়ে আছে মাথা। দুমুঠো অন্ন পাওয়ার আসে সোনার ধান। একটা সময় আমাদের ছিল, দেশ কৃষি প্রধান দেশ। একটা সময় ছিল ঠিক যখন ধান পাকবে তখনই ঘরে খোরাক থাকতো না, মানে চাষের চালের উপরে নির্ভরশীল। তো তো আমার ঠাকুমারা গল্প করতো, বলতো মাঠে ধান হয়েছে তো কি খেয়ে দাবো, মানে কাটবো যে, তা পেটে কিছু না থাকলে কি করে কাটবো, না খেয়ে কাটবো। মানে ধান হবে, ধানের ভিতরে চাল ভর্তি, কিন্তু বাড়িতে চাল নেই খাওয়ার মতো, এরকম দিন যেত। হয়েছে, অনেক মানুষের এরকম দিন আছে, এখনো আছে। এখনো আছে। যত গ্রামের দিকে যাবে এইসব পরিস্থিতি এদিকে দেখতে সবাই পাবে। ঘুরতে আসে, ওই একদল বাচ্চা বাচ্চা মেয়েরা ঘুরতে আসে। এটা ফাঁকা জায়গা তো, এটা পরিবেশটা ভালো, চতুর্দিকে গাছপালা রয়েছে, ভালো পরিবেশ। খালে একটা রয়েছে, জল রয়েছে, এটা চওড়া রাস্তা, গাড়ি ঘোড়াও যেতে পারে, বেশ রাস্তাটা অনেক চওড়া। অ্যাকচুয়ালি এদিকে গাড়ি ঘোড়া তো কম, যারা চাষিরা আসে তাদের জন্য রাস্তা তৈরি, কিন্তু যখন বাড়িঘর না হবে ততক্ষণ খুব ভালো পরিস্থিতি হয় না রাস্তা। এটা রাব ঢালাই দিয়ে রেখেছে, কিন্তু মানে বর্ষালে কাদা মনে হয় হয়, এতে হালকা কাদা হয়। এতে আর মানায় না। ঠিক এই সন্ধে পড়বো পড়বো ভাবের সময় ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আস্তে আস্তে ঠান্ডা নামছে। আর ওই দূরের গ্রামগুলো, দূরের দিকে দেখা যাচ্ছে হালকা হালকা কুয়াশাও নেমে যাচ্ছে সূর্য থাকতে থাকতে। গ্রাম বাংলার এই সময়কার দৃশ্য কবি জীবনানন্দ লিখে গেছিলেন, আবার আসিব ফিরে। জীবনানন্দ দাশ
এই গ্রাম বাংলায় প্রকৃতিকে ভালোবেসে লিখে রেখেছিলেন তার সেই বিখ্যাত কবিতা আবার আসিব ফিরে। আবার আসিব ফিরে এই বাংলায় ধান সিঁড়িটির তীরে, হয়তো মানুষ নয় শঙ্খ চিল শালিখের বেশে। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, হয়তো হাঁস হব কিশোরীর পায়ে, ঘুমুর রহিবে বাঁধা লাল। কলমিলতার গন্ধ ভরা জলে ভেসে ভেসে কেটে যাবে সারাদিন। আবার আসিব ফিরে এই বাংলায় ধান সিঁড়িটির তীরে। সত্যি ওনার কবিতার সঙ্গে এই প্রকৃতির প্রচন্ড মিল পাই। হয়তো উনি আবার এসেছেন ফিরে, কোন রূপে? মানুষ তো আসে রূপ চেঞ্জ হয়ে হয়ে। সেটাই তো উনি লিখেছেন, হয়তো বা হাঁস হব শঙ্খচিল শালিখের বেশে এই বাংলায়। উনি চাইছিলেন যে যে কোনো রূপে ফিরে আসব, মানুষ না হয়। তো সেটাই ওনার কবিতার মধ্যে উনি লিখে গেছিলেন যে আবার আসিব ফিরে এই বাংলায় ধান সিঁড়িটির তীরে। আয়ুষের হাতে কি খেলা করে যাচ্ছে, ফাঁকা জায়গা পেয়েছে, কন্টিনিউ খেলা করে যাচ্ছে। তো এই গ্রাম বাংলার প্রকৃতি দেখলে আমার ওই কবিতাটা ভীষণভাবে মনে পড়ে, দু চার লাইন। তো আর মনে পড়ার জন্য ওই ধরনের যখন কবিতা তো লিখেছে। কবিতাটা আমি স্কুল লাইফে যখন পড়েছিলাম, তখন শুধু পরীক্ষায় পড়বে পাশ করার জন্য পড়েছিলাম, তখন কিন্তু এতটা বুঝে পড়িনি। তারপর পর বুঝে মনে হয় ওর সারমর্মটা ভালোভাবে বুঝেছি। মানে যত জীবনটাকে অনুভব করেছি, যত সামনের দিকে এগোচ্ছি, বয়সটা ভারী হচ্ছে, ততই যেন কবিতার মাহাত্ম্যগুলো আস্তে আস্তে নিজের মনের ভিতরে উপলব্ধ হয়। সত্যি এই কবিতার মানে মূল বিষয়বস্তু তার জীবন আর আমাদের জীবনে সবার জীবনকে জড়িয়ে লিখে গেছে, যেখানে উনি যেটা বলতে চেয়েছেন সেটা সবার সঙ্গে যেন মিলে যায়, সেটাই বুঝিয়েছে। ঠান্ডা পড়ে যাচ্ছে, এবার বাড়ির দিকে যাব। আর আমাদের জায়গার ওই দিকটা একটু যাব আয়ুষ। তাতে কি, গাড়ি নিয়ে এসছি তো আজকে, তাড়াতাড়ি চলে যাবো। সেদিনের কথা ওর মনে আছে, একদিন জাল এনে ফিরে গেছিলাম, আপনাদের মনে থাকবে। তো সেদিন হাঁটতে হাঁটতে সে আধা ঘন্টা ধরে চলে এসেছিল, অনেক দূর চলে গেছে। তো সেখানেই এসছি, তো ওই জন্য বলছে যে অনেকটা দূর। আর জায়গার ওই দিকটা একটু যাওয়ার ইচ্ছা আছে, এখনো সূর্যটা ডোবেনি। মানে আজকের মনটাও ভালো লাগছে, কারণ হচ্ছে বিল্ডার্সে গেছিলাম, আয়েশের বাবা একটু কথা বলেছে, তো বামন দুটো ডেট দিয়েছে। ওই দুটো ডেটের মধ্যে আমরা প্রথম ডেটটা নেব, সামনে যে ডেটটা পড়বে তার মধ্যে আয়েশের পরীক্ষাও হয়ে যাবে। আর আমরা ভিট পুজো করব, যেমনই পারি ঘর শুরু করব, আর আমরা ওখানে চলে যাব। তার জন্য মনটাও ভালো লাগছে যে তাড়াতাড়ি দিনটাও এগিয়ে আসছে, আর খুব বেশি দিন সামনে নেই, আমরা খুব শীঘ্রই শুরু করব। আপনারা অনেকেই লিখছেন সীমা তুমি কবে শুরু করবে, তা আমরাও শুরু করার জন্য ব্যস্ত হয়ে গেছি, শুরু করব। আর সেটা সবটাই তো আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আপনারাই আমাদের ভগবান, মানুষ মানুষ রূপেই ভগবান আমাদের কাছে আসে। ভগবান কিন্তু নিজের থেকে আসে না, কোনো না কোনো রূপে আমাদের কাছে উনি আসেন। তো আপনারা ভগবানের একটা রূপ, যারা আমাদেরকে এতটা ভালোবেসে সাপোর্ট করে পাশে আছেন। সত্যি আপনারা ছাড়া আমরা কিছুই না। আমরা এই চ্যানেল কেন, আমরা কোনো কিছুতেই এগোতে পারতাম না। যে নেট দুনিয়ায় আসলে ইউটিউব ফেসবুক যে যে মানে জায়গাতে আছেন, যদি মানুষ পাশে না থাকে তাহলে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় না, এটা খুব দুর্বিষহ হয়ে পড়ে। তো আপনাদের ভালোবাসা পেয়েছি বলেই কিন্তু আজকে আমরা এগোতে যাচ্ছি। আর এর মধ্যে আমরা একদিন যাব, ব্যাংকে যাব। এতদিন ধরে যা জমেছে, আমরা কিন্তু 10 টাকা তুলে আজও পর্যন্ত খরচা করিনি। আয়ুষের বাবা যেটুকু টাকা ইনকাম করে তার উপরে হচ্ছে আমরা সংসার চালাই, আর ওটা মানে একদম বাইরে রেখেছি, পুরোটাই ঘর বাড়ি জায়গার উপরে খরচা করব। তো আপনারা অনেকেই লেখেন যে এত খরচা করো, ভালো মন্দ খাওয়ার ব্যাপারে খরচা করো, কিন্তু আমাদের রান্নার চ্যানেল যেহেতু, একটু ভালো মন্দ রান্না বান্না না দেখালে আমাদের সেটাও মানে রান্নার চ্যানেলটাও চলে না। মানে সব দিকটা ভেবে আমাদের এইভাবে চলতে হচ্ছে। তো আপনারা এইভাবে আগামী দিনগুলো একটু পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে কামনা। আয়ুষ নামো দেখি।
এত ছটফট করছে, বসে থাকছে না এক জায়গায়। এই দেখো আবার লাফিয়ে নিচে নেমে গেল। ফাঁকা জায়গা পেলে খালি দৌড়ানোর চেষ্টা করে। আর ওইটুকু জায়গার মধ্যে থাকে তো ওর একটা সেই ছুটে খেলা করে, ছটপটে ভাবটা বেড়ে গেছে। না ঘরের ভিতর থেকে ও সেইটা পায় না তো। ছোট জায়গায় যতটুকু পারে রাস্তা বা বাইরে কারোর সঙ্গে দৌড়ায়, ঘরের মধ্যে তো খেলার পজিশন পায় না। বাইরে বার করলে তখন দাঁড়ায়, হয় দেখো ওই ছুটে। পানা তুলেছে, ওগুলো পানা। হেঁটে রাস্তা, দৌড়াও না বেশি, পড়ে যাবে। চলো এবার আয়ুষের জায়গার দিকে যাব। আয়ুষের বাড়ি ওটা। আয়ুষ জলটা নাও। গাড়ি চালাতে চালাতে বেশ অনেকটা দূর চলে এসেছে, আর এসে ভালোও লাগছে এই সাইডটা। এইখানটা হেঁটে হেঁটে এসেছিলাম। দেখতে এলাম একরকম খালের পরিস্থিতি কি আছে। বাচ্চারা ফাঁকায় ঘুরতে এসছে। আবার আসিব ফিরে এই বাংলায় ধান সিঁড়িটির তীরে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব ফিরে বাংলার নদী বা ক্ষেত ভালোবেসে। কি জায়গার ওখানে চারিদিকে তাকাচ্ছে, কি চিন্তা ভাবনা করছো? ইটের দাম বেশি বলেছে? হ্যাঁ? ইটের দাম বেশি বলেছে? টিনের ঘর নাকি? টিনের ঘর বাঁধলে ভালো হতো। ফাঁকা জায়গায় আমি থাকতে পারবো? টিনের ঘর বাঁধলে কি হতো, খরচাটা কম হতো। আর একদিকে আরো চাপ, ফাঁকা জায়গা, অন্য কিছু ভয় নেই, চোর ডাকাতে সেইটা সমস্যা না। আরেকটা বিল্ডার্সে কথা বলে দেখো বাকি দেয় কি কিছু। সমস্যা হলো কি, যে প্রতি বছর যে 2-3টে করে ঝড় আসছে, আর যা বৃষ্টি, ফাঁকা জায়গা তো তোমার ওই টিনের ঘর রাখবে না। ওইটা সেই সাথীদের সেই টিনের, ফাঁকা তো ঝড়টা বেশিরভাগ অ্যাটাক করবে। ওই সাথীদের টিনের ঘর তুলে নিয়ে আরেক জায়গায় বসিয়ে দিয়েছিল। পরিবার বা পুরো ইয়ের মধ্যে, ফ্যামিলির মধ্যে থাকলে কি হয়, পরিবেশের মধ্যে ওই ঝড়টা অত আঘাত করতে পারে না। হ্যাঁ। ফাঁকা তো কন্টিনিউ যতক্ষণ হবে ঝড়টা আঘাত করবে। টার্গেট হবে আমাদের ঘরের দিকে। যদি আমি ইটের ঘরের দিকে যাই, বেশ অনেক খরচা। এখন তাও আজকে গিয়েছিলাম একটা বিল্ডারের একটু জিজ্ঞাসা করতে, কি করবো ওটাই তো একটা ভাবছি, একটা চাপ সৃষ্টি হচ্ছে। তো এই বিল্ডার সালা কি বললো, কিছু বাকি রাখবে না? বললো পরে দেখা যাবে, এমন ভাবে বললো, অতটা ইমেজ দিল না। দেখতে হবে আরো অন্য অন্য দোকানে। আর সব থেকে বড় কথা কি, অনেক দর্শক বন্ধুরা বলছে জমিটা একেবারে লিখে নিয়ে তারপর ঘর বানানো, কিন্তু সেটা করতে গেলে 1 বছর ওয়েট করতে হবে। ভালো কাজ, 1 বছর হবে কি বলা মুশকিল। 1 বছর ওটা টাকা শোধ করা যাবে? ঘর না বাঁধলে, ঘর না বাঁধলে সেই টাকাটা থাকবে। সে ঘর বাঁধলে সেটা সম্পূর্ণ একটা দেনার উপরে যাচ্ছে। দেনার উপরে যাচ্ছে, কিছু টাকা আস্তে আস্তে শোধ করলে চাপ। টিনের ঘর করবো, কিন্তু ওই সমস্যাটা হবে, টিনের ঘরে থাকতে পারবো না। দেখি আজের রাতে একজনকে ধরবো, কথা বলে একটা চিন্তা ভাবনা আছে। করো, কি করলে ভালো হয় একটা চিন্তা ভাবনা করো। না না, একটা ঘর করলেও ইটের ঘর করতে হবে। আর যদি বিল্ডার্সে বাকি দেয় তাহলে যেরকম মানে ভেবে রেখেছি সেরকম গেঁথে নেব, তারপরে সে শুধু ইট দিয়ে গেঁথে উপরে অ্যাজবেস্টার দিয়ে রাখলে ওই করতে হবে, ওই ছাড়া আর হবে না। ঝড়ের সময় তবু অন্য কারোর ঘরে গিয়ে থাকা যাবে, ঘরটা ঠিক থাকবে। অ্যাজবেস্টার নেবে ঘরটা ঠিক থাকবে। ওই যে টিনের ঘরটা সব শুদ্ধ একটা দিদিদের দেখেছিলাম, ঘর তুলে আরেকজনের বাড়ি চলে গিয়েছে, তখন তো আরো ক্ষতি হয়ে যাবে। সব দিকে চাপে, কিন্তু কিছু করার নেই। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। যেমন দর্শক বন্ধুরা অনেকে বলেছে, দুটো অ্যাডভোকেট, ওনারা হাজব্যান্ড ওয়াইফ মনে হচ্ছে। আমি অনেকদিন আগে কমেন্টটা দেখেছিলাম, ওরকম বলেছিল। সেদিন যে জমিতে ধান কাটা আপনাদের দেখাচ্ছিলাম, খড়গুলো গুছিয়ে সবাই ভাগযোগ করে নিচ্ছে। ওনারা ধান নিয়ে চলে গেছে। যারা পাশাপাশি থাকে, ওনাদের বাড়ি অনেক দূরে, রায়পুরে। তা ওই যারা পাশাপাশি ধানগুলো দেখাশুনো করে, ছাগল গরু হাঁস মুরগি খায়, যেগুলো সবাই দেখে রাখে, তাদেরকে ভাগ করে দিয়ে গেছে। তারা যা সেই গুটিয়ে এক জায়গায় করে নিচ্ছে।
আমার আয়ুষ বাবু আমাদের জায়গার পাশে গিয়ে খেলছে। এখানে একটা দাদা খড় রেখেছে জানো তো, ধান তো এটা এই ধান রেখেছে। আমি এখানেই ধান ঝাড়বে, আমি বলেছি আমাদের এক কেমন খড় দিতে রান্নাঘর ছাওয়ার জন্য, মানে এখানেই রেখে দেবে, তাহলে আমাদের আর বাবা বউয়ের ঝামেলা হবে না। হ্যাঁ একটু বড় খড় লাগে, বড় খড়। ওনার ধান এখনো কাটা হয়নি, বলেছে বড় খড় আছে। আমি ছাইবো কিন্তু, দেখবে। হ্যাঁ তুমি ছাইবে তো, তা অত জন ধরে পারা যাবে নাকি? না আমি ছাইতে পারি। তা ছাইবে, তুমি সুন্দর করে ছাইবে। অনেকদিন আগে ছেড়েছিলাম না। ভিলেজ কুকিং এর রান্না। আমি পারি ছাইতে, হ্যাঁ? আমিও পারি ছাইতে। হ্যাঁ, ছাড় অনেক ব্যাপার আছে, খড় চাপিয়ে ছেড়ে দিলে হবে? না ও চাবি না, বাঁধন আমি দিতে পারি, আমি ধান বাঁধতে পারি না। ধান বাঁধা যাবে, কিন্তু ঘর ছাওয়ার একটা ব্যাপার আছে। তুমি পারো, জানো না আমি পারি। ঠিক আছে, তুমিও ছাইবে। নকশিকাঁথার মাঠে সাজু কিন্তু সাজু কিন্তু নকশি খড় ছেয়েছিল। ছেড়েছিলে ঘর, কিন্তু আমি বানিয়েছিলাম ঘর। আমাদের দুটো তিনটা আগে ঘর ছিল মাঠে। আমি মুরগির ঘর ছেয়েছি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ছাইতাম না। একটা আঙ্কেল আগে পুরো পাড়াতে সব ওরকম ছাইতো ঘর। তা ওনার বয়স হয়ে গেল, তারপর আর একটা দাদাও ওরকম সব প্রতি বাড়ি বাড়ি বানাতো। তো এত চাপ হয়ে যেত, আমি একদিন কি মনে করলাম, আমি ভাবছি আমি নিজে একদিন ছাই বলে আমি ঘরে একা একা বানিয়ে। বেশ করেছে। ওখানে গ্রামের কোলে সন্ধ্যা নেমেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। অনেকটা ঘুরলাম, অনেকটা সময় আয়ুষের বাবা আমরা সবাই একসঙ্গে কাটালাম। সারা সপ্তাহ কলকাতায় থাকে তো, একদম একসঙ্গে ঘোরা সময় কাটানোর সময় হয় না। সকালে উঠে কোনো রকম রান্নার ভিডিওটা শ্যুট করে তারপর চলে যায়, আর আসে সে রাত 9:30 10টা। আর কোনো কোনো দিন যদি আসতে পারে তাহলে ওই 8:30টার দিকে, 1-2 দিন হয়তো আগে ছুটি নিয়ে চলে আসে। তো আর তো হয় না, আমরা 2 মাপে থাকি সারাদিন। এই রবিবার একটা দিন আমরা 3 জন একসঙ্গে থাকি সকাল থেকে রাত পর্যন্ত। আর সন্ধ্যা হয়ে গেছে, এবার বাড়ি গিয়ে সন্ধ্যাবাতি দিতে হবে। আয়ুষ এসো, 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 এসো। আমাদের না নিয়ে চলে যাবে কিন্তু। হাত ধুয়ে নাও, হাত ধুয়ে নাও। অনেক খেলেছো, তুমি কি করবে? ফেলে দাও ফেলে দাও। খেলা তো হয়ে গেছে। অন্ধকার হলে কি হবে, সোনার ফসল কিন্তু সোনা অন্ধকারেও চকচক করে। হ্যাঁ, সোনার ফসল সোনাই চকচক করছে অন্ধকারে। বলে না, সোনাই সোনা। সত্যি সোনা। তা সেই স্বর্ণ ফসল তো সেই অন্ধকারের মধ্যে হলুদ হয়ে চকচক করছে এখন। কত সুন্দর লাগছে হলুদ।